24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আর নির্বাচন কমিশন এটি অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে। বুধবার নির্বাচন কমিশন সূত্রে এ বিষয়ে নিশ্চিত করা হয় সাংবাদিকদের। এদিকে আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর ওপর দাবি বা আপত্তি গ্রহণের সুযোগ থাকছে 25 সেপ্টেম্বর পর্যন্ত। একই সাথে 20 অক্টোবর খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। বুধবার উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানিয়েছে ইসি। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি, আপত্তি গ্রহণ এবং সেগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন। সরকারের আগ্রহ থাকলেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সায়েদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, 5ই আগস্টের পর অনিয়ম ও ভোট চুরির মাধ্যমে হওয়া স্থানীয় নির্বাচনগুলো বাতিল করে ভেঙে দেওয়া হয়েছে। এতে করে ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতার মধ্যে। তাই তা নিরসনে দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করা প্রয়োজন। পরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই 36 ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় তিনি রংপুরে দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দেন। আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি। জুলাই সনদে নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার সময় বাড়িয়েছে ঐকমত্য কমিশন। আগামী শুক্রবার বিকেল 3টা পর্যন্ত মতামত জমা দিতে পারবে দলগুলো। বুধবার এক বার্তায় তথ্য জানিয়েছে ঐকমত্য কমিশন। তাতে বলা হয়, জুলাই সনদের মতামত জমাদানের সময় 22 আগস্ট বিকেল 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে বুধবার জুলাই সনদ নিয়ে বিএনপি তাদের মতামত ঐকমত্য কমিশনের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে গত 16 আগস্ট মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। দেশ ও জাতির জন্য মির্জা ফখরুল ইসলামের মতো ভদ্র রাজনীতিবিদদের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। আর তিনি আরো বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াতের কিছু পর্যবেক্ষণ আছে। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাতে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সকালে চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন তিনি। জাতির জন্য ওনার মতো একজন অত্যন্ত ভদ্র, বিজ্ঞ, অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থাতে খুবই জরুরি। ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি। আমরা জুলাই চার্টার উপরেই মূলত মিটিংটা ছিল। আমরা দীর্ঘ আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে এবং সে নিয়ে আমরা ঐকমত্য কমিশনের যে কমিটি হয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, মত বিনিময় করব। পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে জিজ্ঞেস না করে তাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন নিয়ে নানান চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। সভা শেষে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন,
আমরা সবার সহযোগিতা চাই। নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। পাশাপাশি পিআর পদ্ধতির নির্বাচনের দাবির জবাব দেন তিনি। পিআর এর পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখন, কারণ ব্যাপারটা তো আপনি পরিচ্ছন্ন করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে? সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, আপনি দলকে ভোট দিবেন। সংবাদ সম্মেলনের শুরুতে নির্বাচনের পরিবেশ ও আয়োজন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আধিপত্যবাদী শকুনিরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে, এই দেশকে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি বলেও মন্তব্য করেন রিজভী। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এদিন মধুর ক্যান্টিনে অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ নামে ডাকসু নির্বাচনে বামপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। অন্যদিকে ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। এদিন প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ নামে বামপন্থীদের প্যানেল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। এদিকে বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করে। এতে ভিপি হিসেবে লড়বেন আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার। সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বাকের মজুমদার। বিকেলে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করা হয়। এতে ভিপি হিসেবে লড়বেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ ও জিএস পদে মোহাম্মদ আবু সাদ বিন মাহিন সরকার। সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সায়াদ বিন মাহিন সরকার। অন্যদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ নামে বামপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। সিনেট ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন ডাকসু নির্বাচনের সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। আমরা এই পর্যন্ত আপনারা দেখছেন আমরা প্রস্তুত, আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নাই। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না, এটা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আমাদের কাছে যখন তারা আসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কোনো দলীয় পরিচয় কোনো মার্কা নিয়ে এখানে আসে না। ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, শুধু তারা তাদের নাম, তাদের আইডি, তাদের পার্টিকুলার্স থাকবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে জমে উঠেছে রাজনৈতিক উচ্ছ্বাস ও আলোচনার পরিবেশ। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এবারে চলে যাব অন্যান্য প্রসঙ্গে।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত 167 জনকে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগের মাথার খুলি ছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দিতে একথা বলেন হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান। এদিন এই মামলায় আরও 3 জন সাক্ষী জবানবন্দি দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 24 আগস্ট দিন ধার্য করেন আদালত। 2-1 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনের জবানবন্দি নেওয়া হতে পারে বলে জানায় প্রসিকিউশন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ চলছে। 6ষ্ঠ দিনে 4 জন সাক্ষী জবানবন্দি দেন। এই মামলায় এখন পর্যন্ত মোট 16 জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান তার জবানবন্দিতে জানান, আন্দোলন চলাকালে হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগীর মাথার খুলি ছিল না। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে উপর মহলের চাপ ছিল। এই 167 জনের অধিকাংশের মাথার খুলি উড়ে গেছে। বহু রোগী আসছে। এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন, আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। এদিন আরও সাক্ষী দেন একই হাসপাতালের সিনিয়র নার্স শাহনাজ পারভিন, শহীদ জুনায়েদের মা সোনিয়া জামাল এবং ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক হাসানুল বান্না। এক প্রশ্নের জবাবে এই প্রসিকিউটর জানান, 2-1 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি নেওয়া হতে পারে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের। যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 24 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আপিলের 4র্থ দিনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আবার এ বিষয়ে শুনানি হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুরু হয় 4র্থ দিনের শুনানি। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সে রায় বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। পরজোরে প্রার্থনার মাধ্যমে আমরা বলেছি যে এইরকম অবিচার এই শুধু বাংলাদেশে কেন, আমাদের পার্শ্ববর্তী এই সাবকন্টিনেন্টে কোনো দেশে এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই। এবং আদালত আমরা কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কোর্ট অত্যন্ত দয়াপরবশ হয়ে যথেষ্ট টলারেন্স এবং যথেষ্ট পেশেন্স আমাদের এই হিয়ারিং নিয়েছেন। জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। উপদেষ্টা এ সময় মালয়েশিয়ার শ্রমবাজার এবং জাপানে বিপুল জনশক্তি রপ্তানির সম্ভাবনা নিয়েও কথা বলেন। জায়েদ আহমেদ বাবু রিপোর্ট। রাজধানীর স্কাটনস্থ প্রবাসী ভবনে 1 বছরের কার্যক্রম সংক্রান্ত নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই প্রেস ব্রিফিং। বিভিন্ন সময় আইন মন্ত্রণালয় থেকে আমরা কি কাজ করেছি অনেকবার ব্যাখ্যা করেছি, কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও আমরা অনেক কাজ করেছি। অনুষ্ঠানে অনলাইন ভিত্তিক বিদেশে নিজস্ব কর্মী পাঠানো প্রসঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। 100% অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যারও আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। এ সময় মালয়েশিয়ার সরকার গ্র্যাজুয়েট প্লাস সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। আমরা প্রথমবারের মতো একটা কাজ করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না। মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসার ব্যবস্থা করবেন। গ্র্যাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে যারা গ্র্যাজুয়েশন করতে যাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা
গ্র্যাজুয়েশন করার পর ওনারা 1-2 বছর ওখানে চাকরি করার সুযোগ পাবেন। আগামী 2-3 বছরের মধ্যে বিদেশে শ্রমবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে জানিয়ে ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠাতে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমি সৌদি আরবে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে যে তুমি আমাদেরকে ছেড়ে দাও, তো উনি আমাকে বলেছিল বিবেচনা করবে। 1876 জনকে ওনারা ছেড়ে দিয়েছে। আমরা শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকবো না, আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি। আমরা ইউরোপ, মূলত ইস্ট ইউরোপ, ইটালি অবশ্যই আছে, আর হচ্ছে জাপান, কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি। সব কাজ করতে পারবো না, অল্প সময়ের জন্য আসে, এইসব কাজ করা যায় না। ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি। আগের অর্থ বছরের তুলনায় এবছর রেমিটেন্স 24% বেড়েছে বলে দাবি করে প্রথমবারের মতো সৌদির সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। রেমিটেন্স আপনার 24% বৃদ্ধি পেয়েছে, এটা একটা বিগ নাম্বার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আপনি যখন চলে যাবেন আপনার 5 আগস্টের পর দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত করারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি, এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। তবে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, সব মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এজন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। স্বাস্থ্য সম্পন্ন জীবনযাপনের যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বরাদ্দ ও জনবল নিশ্চিতের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। আমি এই দিকটা বিবেচনায় রাখতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজটি বিশেষ অগ্রাধিকারে রাখবেন। প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল নিশ্চিত করবেন যেন বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি না হয়। প্রধান উপদেষ্টা বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করারও তাগিদ দেন ডক্টর ইউনূস। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু। দুপুরে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে সেতুর 2 প্রান্ত পরিদর্শন করেন তিনি। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষ। সেতুটির কারণে উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা। প্রতিনিধি আফতাব হোসেন ও মাহমুদুল হাসানের তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাস আছেন বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। দুপুর 1:15টার দিকে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে আসিফ মাহমুদ রংপুর থেকে সড়ক পথে সুন্দরগঞ্জ উপজেলা শহর হয়ে সেতুস্থলে পৌঁছান। পরে সেতুর উত্তর পাশের ফলক উন্মোচন করে সেতুর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর গাড়িবহরে সেতুর 2 প্রান্ত ঘুরে দেখেন তিনি। পরে সেতু ঘুরে গোলচত্বর এলাকায় এক মতবিনিময় সভায় যোগ দেন আসিফ মাহমুদ। এদিকে উদ্বোধনের আগেই সেতু দেখতে ভিড় করেন গাইবান্ধা ও কুড়িগ্রামের হাজারো মানুষ। নানা বয়সী মানুষের ঢল নামে সেতু এলাকায়। শিশু, তরুণ, বৃদ্ধ সবাই যেন নতুন এক ইতিহাসের সাক্ষী হতে সেতু এলাকায় ভিড় জমান। সেতুর 2 প্রান্তে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। এই ব্রিজটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আর কি। এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকার, আমরা অনেক আনন্দিত, আমরা অনেক খুশি। মেন কথা হলো পারাপার নৌকা সন্ধ্যা পর হয়ে গেল আর যাওয়া সম্ভব না। অনেক যাতায়াত সমস্যা ছিল, এখন ডাইরেক্ট আমরা অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবো, আর আগে তো দীর্ঘ সময় লাগছিল।
স্থানীয়রা মনে করছেন এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনবে। গাইবান্ধা, কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। আমরা এখান থেকে কুড়িগ্রাম, নীলফামারী, পাটগ্রাম, বুড়িমারি এই লোকগুলান আমাদের এই ব্রিজ দিয়ে ঢাকা পৌঁছতে পারবে। আমরা অনেক সাশ্রয় হয়ে গেলাম। আমাদের উত্তরবঙ্গের মানুষের দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের গাইবান্ধা জেলায় ভালো চিকিৎসার ব্যবস্থা নাই। আশা করি নেক্সটে যে সরকার আছে এটাও বাস্তবায়ন করবে। দীর্ঘ এই সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্যে 1490 মিটার, প্রস্থ 9.60 মিটার, লেন সংখ্যা 2টি এবং মোট স্প্যান সংখ্যা 31টি। এই প্রকল্পে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এতে 78 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত 16 সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের এই কমিটি 2 ধাপে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর কেরানীগঞ্জের একটি বাংলো বাড়ি। বাড়িটি BIWTA এর জায়গায় দখল করে গড়ে তুলেছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান। বাড়ির 3টি দ্বিতল ভবন, বেশ কয়েকটি টং দোকান এবং কিছু গাছপালা ভেঙে দেওয়া হয়। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, র্যাব 10 এবং কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাদের সহায়তা করে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে BIWTA। এবং এখানে একটা সাবেক একজন বিশিষ্ট ব্যক্তির একটি বাংলো এখানে নির্মাণ করা হয়েছে। সেই বাংলোটাও আমরা দেখছেন যে উচ্ছেদ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই উচ্ছেদ আমার প্রায় 1.5 একর জায়গা আমাদের অবমুক্ত করা হয়েছে। তো এই অভিযান অলরেডি এখনো চলমান আছে। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় 24 লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের যে তথ্য বাংলাদেশের অধিকাংশ মিডিয়া প্রচার করেছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান। মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এই তথ্য দেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশে গণমাধ্যমগুলোর প্রবাসীদের নিউজ প্রচার করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ভুল তথ্য প্রচার হওয়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দূতাবাসের সাথে যোগাযোগ করলে দূতাবাস বিভ্রান্তিকর পরিবেশে পড়ে। মালয়েশিয়ার মোট জনসংখ্যার 10 ভাগ বিদেশি কর্মী নিয়োগ হলে 24,67,756 জন হবে। এই বিষয়ে নতুন করে 2025 সালের মধ্যে 2 লাখের বেশি কিছু কর্মীর কোটা অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে বাংলাদেশের মিডিয়ায় অন্যভাবে প্রচার হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মঙ্গলবার কুয়ালালামপুরের হাই কমিশনের মিলনায়তনে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জুলাই বিয়ন্ড বর্ডার্স প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন হাই কমিশনার শামীম আহসান। ডিজিটাল মাধ্যমে এই প্রদর্শনীটি দূতাবাসে আগত সেবার প্রার্থী ও দর্শনার্থীদের জন্য আগামী সপ্তাহেও উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের উপর এবং অভ্যুত্থানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদান নিয়ে নির্মিত 2টি পৃথক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে হাই কমিশনার শামীম আহসান অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি ও কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দল, জাসাস, ওলামা দল মক্কা প্রাদেশিক, তায়েফ প্রাদেশিক বিএনপি সহ সহযোগী সংগঠন মিলে মক্কায় ওমরা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মক্কা থেকে প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা মেনে কেক না কেটে দোয়া মাহফিল আয়োজন করা হয়। সভায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান ও পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের নেতৃত্বে পূর্বাঞ্চল যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন উপস্থিত ছিলেন। এ সময় টিপু সুলতান, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, সোলাইমান ভট্টু, শাহাবুদ্দিন, হিমু, আহমেদ রফিক চৌধুরী, আসাদুদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।